হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের গ্রুপ সি ডির এক্সাম রয়েছে সামনে তাদের জন্য আজকের ক্লাস এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক পরিবেশবিদ্যা সংক্রান্ত বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার এবং এমসিকিউ আলোচনা করব আজকের এই সেশনে। আশা করি এই কোয়েশ্চেন আনসার গুলো তোমাদের অনেকখানি কাজে লাগবে। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। শুরু করছি আজ আলোচনা এবং প্রথমে আমি প্রশ্ন উত্তরের আকারে বিষয়গুলোকে রেখেছি, অর্থাৎ ইনফরমেশনের আকারে লিখে রেখেছি এবং এমসিকিউও রয়েছে, সবটাই রয়েছে, কিন্তু একে একে আমি আলোচনা করব। এখানে প্রথমে 50টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষার এমসিকিউ এর আকারে এসেছে, পরিবেশবিদ্যা সংক্রান্ত প্রশ্নোত্তর, এবং সেগুলো আমি এখানে রেখেছি তোমাদের জন্য সম্পূর্ণভাবে প্রশ্ন উত্তরের আকারে নয়, পয়েন্টসের আকারে, যেগুলো তোমরা আনসার এখানে দেখে নিতে পারবে। এবং যে পিডিএফটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি সেই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো সহেলি ম্যাম _টেক্সটবুকে। সহেলি ম্যাম _টেক্সটবুকে তোমরা পেয়ে যেতে পারো, যেটা আমার টেলিগ্রাম চ্যানেল। সেখান থেকে তোমরা এই যে ক্লাসেস গুলো হচ্ছে, যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি এর ক্লাস, সেই সংক্রান্ত যে সমস্ত নোটস গুলো রয়েছে সেগুলো আমি নিয়মিত শেয়ার করছি এই টেলিগ্রাম চ্যানেলে। তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। ক্লাসের ডেসক্রিপশনে দেখবে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দেওয়া রয়েছে। ওকে, সো লেটস স্টার্ট। পরিবেশবিদ্যা সংক্রান্ত বিভিন্ন পয়েন্টস যেগুলো তোমাদের এমসিকিউ এর আকারে আসতে পারে। প্রথম প্রশ্ন, পলিথিন পোড়ানোর থেকে উৎপন্ন গ্যাস কি ক্ষতি করে? পলিথিন বা প্লাস্টিক যাই বলি না কেন, সেগুলি পোড়ালে আমরা প্রত্যেকে জানি তাতে যে গ্যাস উৎপন্ন হয় তা প্রবলভাবে বায়ু দূষণ ঘটায়। পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হলো জল, অপর একটি অবশ্যই বায়ু, আরো রয়েছে সমুদ্র তরঙ্গ, এবং আর কি রয়েছে ভূগর্ভস্থ তাপ। জল, বায়ু, সমুদ্র, ভূগর্ভস্থ তাপ, এগুলো পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ, যাকে ইংলিশে আমরা বলছি রিনিউয়েবল এনার্জি। ইকোলজি কি সংক্রান্ত বিদ্যা? ইকোলজি কাকে বলা হয়? ইকোলজি বলা হয় পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে, অর্থাৎ পরিবেশ বিদ্যারই আরেক নাম হচ্ছে ইকোলজি। ভারতবর্ষে বন সংরক্ষণ যে আইন প্রচলিত রয়েছে তা প্রণয়ন করা হয়েছিল কত সালে? ভারতে বন সংরক্ষণ আইনটি প্রণয়ন হয়েছিল 1980 সালে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%। 78.08%। চেরনোবিল দুর্ঘটনা খুবই উল্লেখযোগ্য একটি দুর্ঘটনা, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে মনে রাখা হয়েছে এই ঘটনাকে। এর কারণ কি ছিল? এর কারণ ছিল পারমাণবিক বিস্ফোরণ। পারমাণবিক বিস্ফোরণের কারণে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল। সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়েছে, এবং সেটা কত সালে? সেটা 1989 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট হিসাবে প্রসিদ্ধ হয়েছে। ডিডিটির পুরো নাম কি? ডিডিটি এর পুরো নাম কি? ডাইক্লোরো ডিফাইনাইল ট্রাইক্লোরোথেন, ডিডিটির পুরো নাম। ভোপাল গ্যাস দুর্ঘটনার সাল কত? 1984 সাল। ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় হচ্ছে বা সাল হচ্ছে 1984 সাল। শিলা প্রধানত কয় প্রকার? 3 প্রকার। কি কি তোমরা জানো? কি কি তোমরা জানো অবশ্যই এখানে কমেন্ট বক্সে আনসার করো। আগ্নেয়, পাললিক, ক্ষয়জাত। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? আমরা প্রত্যেকেই জানি বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ভারতের অন্যতম প্রধান পরিবেশ সুরক্ষা আন্দোলন চিপকো। ভারতবর্ষের পরিবেশ সুরক্ষা আন্দোলনের কথা বলতে গেলে আমাদের প্রথমেই যার নাম স্মরণে আসে প্রত্যেকের, তা হলো চিপকো আন্দোলন। সুন্দরলাল বহুগুণা, নামটাও নিশ্চয়ই মনে আছে তোমাদের, এবং এটা থেকেও প্রশ্ন থাকে অনেক সময়। চিপকো আন্দোলন। রেসারপিন যা ওষুধ তৈরিতে কাজে লাগে, বিভিন্ন কেমিক্যাল তৈরিতে কাজে লাগে, তা কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছ থেকে।
সুন্দরলাল বহুগুণা একটু আগে আমি বলছিলাম কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি চিপকো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি? হাইড্রোজেন সালফাইড। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড। প্রেইরি তৃণভূমি, প্রেইরি তৃণভূমি এই পৃথিবীতে যত বড় বড় তৃণভূমি রয়েছে তার মধ্যে অন্যতম। এটা কোথায় দেখতে পাওয়া যায়? প্রেইরি অঞ্চল উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। প্রেইরি অঞ্চল দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকায়। আইসিবিএন এর পুরো নাম কি? আইসিবিএন এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। শব্দের তীব্রতা, আমরা বলি না 60 ডেসিবেলের বেশি শব্দ সেগুলো কানের পক্ষে ক্ষতিকর, অর্থাৎ ডেসিবেল হলো শব্দের তীব্রতা মাপার একক। দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে টার্মের দিক থেকে কি বলা হয়? ইকোটন বলা হয়। দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে বলা হয় ইকোটন। শ্বেত কয়লা কাকে বলে? জলবিদ্যুৎ শক্তিকে বলা হয় শ্বেত কয়লা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জলবিদ্যুৎ শক্তিকে বলা হয় শ্বেত কয়লা। স্মল পক্সের ভ্যাকসিনের আবিষ্কারকর্তাকে? এটা আমরা সবাই জানি, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার। ভারতবর্ষে এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা যার মধ্যে সুন্দরবন একটা, তার সংখ্যা কটা? তার সংখ্যা হলো 18টি। 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ইকোলজি শব্দের প্রবর্তক কে? ইকোলজি শব্দের প্রবর্তক হলেন আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল। নগ্ন জিন বলা হয় কাকে? নিউক্লিক অ্যাসিডকে। নিউক্লিক অ্যাসিডকে বলা হয় নগ্ন জিন। FAO এই প্রতিষ্ঠানের ফুল ফর্মটা কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। 25 নম্বরে চলে এসো। একটি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস বলে জেনারেলি মিথেন অপশনে থাকে, এছাড়াও কার্বন মনোক্সাইডও থাকতে পারে, এটি গ্রিন হাউস গ্যাস। ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো জীবজগৎ সংরক্ষণ। পর্ণমোচী উদ্ভিদ, যা কোথায় পাওয়া যায়? পাহাড়ি অঞ্চলে এই ধরনের গাছ দেখা যায়, একটা সময় সমস্ত পত্র মোচন করে। উদাহরণ হিসেবে ম্যাপেল ওক দেওয়া রয়েছে। বায়ু দূষণের জন্য দায়ী গ্রিন হাউস যে কোনো গ্যাস হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, সালফার ডাই অক্সাইড হতে পারে, কার্বন মনোক্সাইড হতে পারে, মিথেন হতে পারে। এরা বায়ু দূষণ ঘটায় এবং এরা প্রত্যেকেই গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? শান্ত স্তর যেখানে কোনো রকম বিক্ষোভ হয় না, তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। জলবাহিত বিভিন্ন রোগের মধ্যে দুটি হলো কলেরা এবং টাইফয়েড। কলেরা এবং টাইফয়েড। সীমা স্তরটি আমরা যখন ভূপৃষ্ঠের ভূগর্ভের স্তর নিয়ে আলোচনা করি তখন আমরা সীমা স্তর নিয়ে পড়ি। সীমা স্তরটির প্রধান দুটি উপাদান কি কি? এক হচ্ছে সিলিকা আর এক হচ্ছে ম্যাগনেসিয়াম। এক হচ্ছে সিলিকা আর এক হচ্ছে ম্যাগনেসিয়াম। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? রিক্টার স্কেল। রিক্টার স্কেল। PAN প্যান এর পুরো নাম কি? প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। দুটি অপ্রচলিত শক্তি একটু আগে আমরা আলোচনা করেছিলাম, জলশক্তি, তার সাথে বায়ু শক্তি, সৌরশক্তি, এছাড়াও ভূগর্ভের তাপ ইত্যাদি বিষয়গুলোকে আমরা অপ্রচলিত শক্তি বলি, রিনিউয়েবল এনার্জি। প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট কবে পালন করা হয়? 21শে এপ্রিল। 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস আর 21শে এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী থাকে? সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী থাকে সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড। অর্থাৎ এমসিকিউতে যে কোনো একটা পেলে সেটা রাইট আনসার করবে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ গ্লোবাল ওয়ার্মিং, আমরা প্রত্যেকে জানি। HIV এর পুরো নাম হিউম্যান
ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস HIV, মিনামাটা রোগ কোন দূষণের কারণে হয়? পারদ দূষণের কারণে মিনামাটা অসুখ হয়। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। মার্স গ্যাস কোন গ্যাসকে বলা হয়? মার্স গ্যাস হলো মিথেন। মিথেন হলো মার্স গ্যাস। ভারতে সুনামি হয়েছিল কত সালে? 2004 সালে। নর্মদা বাঁচাও আন্দোলন সংগঠিত হয়েছিল কত সালে? 1989। এবং নেত্রী কে ছিলেন? মেধা পাটকর, তাই তো? কুখ্যাত কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেছিলেন? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তিনি একেবারে কুখ্যাত, মানে যে সময় কালাজ্বর হতো সে এক ভয়ঙ্কর ব্যাপার হতো, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন। ফাইলেরিয়া মশাবাহিত রোগ, তার বাহক কোন মশা? কিউলেক্স মশা। কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগের বাহক। শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী কে? ইউগ্লিনা। ইউগ্লিনা শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী। একটি স্তন্যপায়ী প্রাণী রয়েছে যে কিনা ডিম পাড়ে এবং সে মিসিং লিঙ্কও বটে। তার নাম কি? প্লাটিপাস। তার নাম প্লাটিপাস। এইডস এর পুরো নাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইনফেকশন অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। তো এখানে ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন যেগুলো এমসিকিউ এর আকারে তোমাদের প্রশ্নে আসতে পারে। এবার কিছু প্রশ্ন রয়েছে যেগুলো এমসিকিউ এর আকারেই রয়েছে। একটু আগে আমরা আলোচনা করলাম, জাস্ট আ মিনিট। বিশ্ব অরণ্য দিবস, রাইট আনসার 21 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, ঠেসমূল ও শ্বাসমূল কোন ধরনের বৃক্ষের বৈশিষ্ট্য? অপশনস এর মধ্যে আমরা সরলবর্গীয়, ম্যানগ্রোভ, ভূমধ্যসাগরীয়, নাতিশীতোষ্ণ পাচ্ছি। রাইট আনসার ঠেসমূল আর শ্বাসমূল ম্যানগ্রোভে হয়, কারণ আমরা প্রত্যেকে জানি যে যেহেতু ম্যানগ্রোভ অঞ্চলে পুরো ভূমি জলে ডুবে থাকে, সেই কারণে গাছের সেই বাতাস গ্রহণের জন্য শ্বাসমূল বা ঠেসমূলগুলো তৈরি হয়। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃক্ষ রয়েছে? সর্বাধিক বৃক্ষ রয়েছে মধ্যপ্রদেশে। অপশনস এখানে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ। রাইট আনসার এখানে মধ্যপ্রদেশ। ভারতের সব থেকে বেশি সংখ্যক গাছ পাওয়া যায় মধ্যপ্রদেশ রাজ্যে। ভারতের মোট ম্যানগ্রোভ অরণ্যের সংখ্যা কটি রয়েছে? ভারতে মোট ম্যানগ্রোভের সংখ্যা রয়েছে 15টি, 15। 15টি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ভারতবর্ষে। ভারতে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যটি রয়েছে, সেটি কি? অবশ্যই সুন্দরবন। অবশ্যই সুন্দরবন। বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ভারতে, সেটি সুন্দরবন। আর্সেনিক দূষণ একটি ভয়ঙ্কর দূষণ এবং পশ্চিমবঙ্গের একটা খুব বড় সমস্যা। মাটিতে আর্সেনিক থাকেই, কিন্তু তার স্বাভাবিক পরিমাণ কত? 5 ppm, 4 ppm, 7 ppm, 6 ppm। রাইট আনসার 5 ppm। রাইট আনসার 5 ppm। কে প্রথম জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা বলেন? জে ভন লিক, জকুচেভ, হিলগার্ড, জফি। রাইট আনসার হচ্ছে জে ভন লিক। তিনি প্রথম জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা বলেন। বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় কোন গ্যাসের পরিমাণ বাড়ে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, কোনোটি নয়। আর বৃষ্টিপাত কম হলে সেই কারণে নাইট্রোজেনের অভাবে মৃত্তিকা তার উর্বরতা হারায়। রাইট আনসার হচ্ছে নাইট্রোজেন। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে
রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, এই সূত্রটি কার তৈরি? প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়। ওয়ার্মিং, জফি, তারিন, ভ্যান টফ। বিজ্ঞানী ভ্যান টফ। পটসল মৃত্তিকা। পটসল মৃত্তিকা কোন বর্গের মাটি? মলিসল, এরিডিসল, স্পেডোসল, কোনোটাই নয়। রাইট আনসার স্পেডোসল। পটসল মাটি কালো মৃত্তিকা। মৃত্তিকা গঠনকারী একটি প্রধান খনিজ এর মধ্যে কোনটা? হর্নব্লেড, হেমাটাইট, লিমোনাইট, কোয়ার্টজ। মৃত্তিকা গঠনকারী একটি খুব উল্লেখযোগ্য খনিজ হলো কোয়ার্টজ। কোয়ার্টজ। মিড ডে মিল রান্নার জন্য যে লবণ ব্যবহার হয় তার সংকেত কি? খাবার লবণ। NaCl, KCl, MgCl2, CaCl2। এটা আমরা প্রত্যেকে জানি। রাইট আনসার খাবারের লবণ NaCl। NaCl। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন, এটা মিক্সড, মানে একেবারে টপিক ওয়াইজ ছিল না, মিক্সড ছিল। এই ধরনের প্রশ্ন হয়তো অনেক উত্তর তোমরা অলরেডি জানো, তোমাদের আসবে, যা ডিফিকাল্টি লেভেল লো টু মিডিয়াম, খুব হাই ডিফিকাল্টি লেভেলের নয়। এই ধরনের প্রশ্ন অবশ্যই তৈরি করে যেও। এরকম আরো কিছু ক্লাসেস থাকবে, কিছু সেশনস থাকবে, সেগুলো ফলো করো। এবং নোটসটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে সহেলি ম্যাম _টেক্সটবুক। অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। যারা এখনো জয়েন করোনি টেলিগ্রাম চ্যানেলে, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এগুলো সংগ্রহ করে নিতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। যাদের আরো কোনো স্পেসিফিক বিষয়ে প্রশ্ন থাকবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এছাড়াও জেন্ডার অ্যাওয়ারনেস, NEP, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু ক্লাস রয়েছে আমার টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC তে। তোমাদের যাদের প্রয়োজন তারা ক্লাসগুলো অবশ্যই দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাজে লাগবে নোটসগুলো। ওকে, সো থ্যাংক ইউ, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।